হরর টকি ভূতের জগতে সবাইকে স্বাগত। সবাই আশা করি খুব ভালো আছো এবং হরর টকি শুনছো। বহুদিন পর আশা করি এই গলাটা শুনতে পেলে। আমার শরীর খুবই 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 খারাপ ছিল এই কদিন ধরে, তাই আগের সপ্তাহে কোনো এপিসোড আমি আপলোড করতে পারিনি। ইনফ্যাক্ট রেকর্ডিংই কমপ্লিট হয়নি আমার, এপিসোড তো আপলোড করা দূরের কথা। যাই হোক, বেশি কথা বলবো না, ইন্ট্রোতে ডাইরেক্ট ঘটনাতে চলে যাবো, কারণ ঘটনাটি আজকে দুর্দান্ত লেভেলের ঘটনা। এবং তার আগে সবাই লাইক করে ফেলেছো আশা করি, এবং হরর টকি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ঘটনাতে যাওয়া যাক। কেমন আছো দাদা? অনেক দিন ধরে তোমার এই হরর টকি শুনছি, কিন্তু কোনো দিন ঘটনা পাঠানো হয়নি, এবং আমার কাছে অনেক ঘটনাই পেন্ডিং পড়ে আছে। তাই ভাবলাম ওইগুলোর মধ্যে একটি ঘটনা তোমাকে পাঠাই সাহস করে, তাই আজকে পাঠাতে বসে গেলাম তোমাকে। ঘটনাটি আমাকে প্রথম বলেছিলেন আমার এক প্রতিবেশী, তার মামির সাথে এই ঘটনাটি ঘটেছিল। ভদ্রমহিলার মুখ থেকে এই ঘটনাটি শুনেছিলাম। আজকে অনেক সাহস করে আমার এক দিদিমার কাছ থেকে শোনা ঘটনাটি তোমাকে পাঠাচ্ছি, যেটা ঠিক 3 বছর আগে কালী পুজোর সময় ঘটেছিল। ঘটনাটি শোনার আগে আমি আমার দিদিমার বাড়ির সম্পর্কে একটু বলে রাখি, তাতে ঘটনাটি তোমার বুঝতে সুবিধা হবে। আমার দিদিমা হচ্ছে বৈষ্ণব কৃষ্ণ ভক্ত। দাদু মারা গেছে ওই প্রায় 12 বছর আগে। তারপর থেকে দিদিমা একাই থাকে। দিদিমার 3 মেয়ে, তাও দিদিমা ওই একা থাকতেই ভালোবাসে আর কি। কিছু বললেই বলবে আমার মদন গোপাল আমাকে আমার বাড়িতে ঠিক দেখে রাখে। দিদিমার বাড়ি মেন রাস্তা থেকে প্রায় অনেকটাই ভিতরে, মানে একদম গলির শেষ প্রান্তে। ছোট্ট একতলা বাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা। একটা গ্রিলের গেট খুলে ঢুকতেই ছোট্ট একটা বাগান, আর গেট বরাবর একটা সিমেন্ট ঘোড়ার ব্রোয়াক রয়েছে, আর ডান দিকে তুলসী মঞ্চ করা। আর পাঁচিল থেকে ওই 5-6 ফুট ছেড়ে বাড়ি, মাঝের অংশ বাগান দিয়ে ঘেরা। প্রথমে ঢুকতে একটা গ্রিলের গেট, এবং গ্রিল বরাবরই একটা বারান্দা রয়েছে, এবং বারান্দার এইদিকে একটা কাঠের দরজা, এবং কাঠের দরজা ঠিক তার পাশেই একটা ঘর, এবং তার ভিতরে আরেকটা ঘর। ভিতরের ঘরে 2টো জানলা বারান্দায় খোলে। ঘটনাটি ঘটে কালী পুজোর রাত্রে। দিদিমার বাড়ি থেকে খানিকটা দূরে একটা পুজো হয়, একটা ঘরে পুজো হয় আর কি, বনেদি বাড়ির পুজো। দিদিমা ওইখানে যায় সন্ধ্যে আরতি দেখতে, এবং ওই 8টা-9টা নাগাদ আবার বাড়ি ফেরত আসে। দিদিমা বরাবরই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, এবং সকালবেলা খুব তাড়াতাড়ি ভোর ভোর ওঠে আর কি। ওই দিনও তাই করে। রাত 10টার মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ তার ঘুম ভাঙে একটা মেয়ে ফুঁফিয়ে কান্নার আওয়াজে। আওয়াজটা আসছিল খানিকটা দূর থেকে, মানে ওই 1-2টো বাড়ির পর। তো দিদিমা ভাবে ওই বাবা মায়ের সাথে ঝগড়া করে বা ঝামেলা করে কেউ হয়তো কাঁদছে। তো তিনি সেরকম পাত্তা দেয় না, ঘুমের ঘোরেই ভাবতে ভাবতেই চোখ বন্ধ করে শুয়েছিলেন। তারপর ওই ঘুমের চোখেই তিনি বাথরুমে যান, এবং বাথরুম থেকে ফিরে তিনি যখন ঘড়ির দিকে তাকায়, তখন ঘড়িতে দেখে রাত 3টে, এবং কান্নার আওয়াজ কিন্তু তখনও সমানে এসেই চলেছে, এবং মনে হচ্ছিল কান্নাটা এবার বাড়ির কাছাকাছি এসে কাঁদছে। দিদিমা বলেছিলেন ওই আওয়াজ অনেকটাই অদ্ভুত, একটু আকুতি মিনতি জোড়ানো আওয়াজ। দিদিমা এমনিতেই ভোর 4টা-4:30 নাগাদ উঠে, তাই ঘুমটা বলতে গেলে প্রায় ভেঙেই গিয়েছিল আর কি। ও হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, যে যেহেতু কালী পুজো, তাই তাই শীতের আমেজ বলতে গেলে প্রায় চলেই আসে, তাই দিদিমা ঠান্ডার জন্য গোটা বাড়ির দরজা জানলা বন্ধ করেই শুয়েছিল আর কি। যাই হোক, দিদিমা আবার শোয়ার ঘরে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কান্নার আওয়াজ ক্রমাগত বাড়তেই থাকে, এবং সেই কান্না যেন আরো কাছাকাছি আসতে থাকে। দিদিমা ভাবলো যে কাউকে হয়তো বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে, তাই এরকম কাঁদছে। কিন্তু এবার দিদিমা দেখতে পেল যে যেই কাঁদছে সে নাকি দিদিমার বাড়ির বাগানে এসে কাঁদছে, মানে আওয়াজটা দিদিমার বাগান থেকে আসছে। এবার দিদিমার ভয় হতে থাকে। ভয়টা সেরকম কিছু না, ওই চোর ডাকাতির কেস। স্বাভাবিক, তুমি ভাবো যে তুমি রাত্রে ঘুমোচ্ছ এবং কেউ
কাঁদছে, তুমি সেটা শুনতে পাচ্ছ, এবং সেই কান্নাটা আস্তে আস্তে সামনে আসতে থাকে, মানে তোমার নিউসেসের মধ্যে এসে গেছে অলরেডি। তো ভয় লাগবে, এটা স্বাভাবিক। এরপর আওয়াজটা বন্ধ হয়ে যায়, দিদিমা হাঁপ ছেড়ে বাঁচেন। কিছুক্ষণ পর আবার সেই কান্নার আওয়াজ। এবার সেই আওয়াজ দিদিমার বারান্দা থেকে আসে। দিদিমা এবার সত্যি ভয় পেয়ে গেছেন। দিদিমা কি করবেন সেটা ঠিক বুঝতে পারছিলেন না। দিদিমা কিছু না ভেবেই বারান্দার যাওয়ার কাঠের দরজাটা তিনি খোলেন। আমার বলতে এখনো গায়ে কাটা দিচ্ছে। দিদিমা খুলে দেখেন যে বারান্দায় একজন মেয়ে সালোয়ার কামিজ পরে হাঁটুতে মুখ গুঁজে মুখ ফুপিয়ে কাঁদছে। দিদিমা একটু ভালো করে দেখবার জন্য দরজার কাছে গিয়ে একটু মুখ নিচু করে দেখতে যায়, এবং তখনই মেয়েটি বিকট মুখ নিয়ে দিদিমার কাছে যেন গলা টিপার মতন এগিয়ে আসে, এবং তখনই দিদিমা দরজাটা বন্ধ করে দেয়। দরজা থেকে দূরে ঘরে ছিটকে গিয়ে পড়েন দিদিমা। দিদিমা যখন পরে মেয়েটির মুখটার বর্ণনা দিচ্ছিল, তখন বলছিল কি বিভৎস চেহারা ছিল তার। ওই দিন রাত্রে দিদিমা এত ভয় পেয়ে গেছিলেন যে তখনই আমার মাসিকে ফোন করে বলে। মাসি বলেন যে একা থাকো, তাই হয়তো ভয় পেয়েছো, কিছু বাজে স্বপ্ন দেখেছো হয়তো। পরের দিন সকালে দিদিমা উঠে জিনিসটা ভোলার চেষ্টা করে, কিন্তু একটা খবর এসে দিদিমার আবার সেই পুরনো স্মৃতি, মানে আগের দিনের রাত্রের স্মৃতি জাগিয়ে তোলে। দিদি খবর পান যে ওই একই গলির, মানে দিদিমা যে গলিতে থাকে ওই একই গলিতে সামনের মেয়েটি নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এরপর বেশ কিছুদিন দিদিমা একা থাকেননি, কাজের মাসি এসে রাত্রেবেলা দিদিমার সাথে থাকতো। দাদা, এই ছিল ঘটনাটি ভালো লাগলে একটু আমাদের হরর টকিজে শেয়ার করো। আশা করি তুমি এবং তোমার হরর টকিজের ফ্যামিলি মেম্বার্সরা ভালো থাকুক। এক্সট্রিমলি লেভেলের একটি ঘটনা, দুর্দান্ত লেভেলের ঘটনা পাঠিয়েছে শাকিনা হালদার। শাকিনা তো যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবে আমি তোমাদের মধ্যে তুলে ধরলাম আর কি। তো শাকিনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং শাকিনা নিজের মাসির কাছ থেকে এই ঘটনাটি শুনেছে এবং সেই আমাকে মেল আইডি করে পাঠিয়েছে আর কি। তো শাকিনার মতন তোমরাও ঘটনা আমাকে পাঠিয়ে দাও। কী করতে হবে, ঘটনাটা করতে হবে, মেল করতে হবে হরর টকিজ মেল ইনবক্স, দ্যাট ইজ horrortokiz008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় আমাকে পাঠিয়ে দিতে পারো, সেটা আমি অবশ্যই হরর টকিজে শেয়ার করবো। যাই হোক, বিভৎস গরম পড়েছে আমাদের পশ্চিমবঙ্গে। তো সবাইকে রিকোয়েস্ট করবো একটু ভালো থেকো এবং ঠান্ডা ঠান্ডা জিনিস খাও, তাতে শরীর ঠান্ডা থাকবে, মনও ঠান্ডা থাকবে এবং মস্তিষ্কও ঠান্ডা থাকবে আর কি। তো যাই হোক, দেখা হচ্ছে পরের রবিবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না হরর টকিজ।